একজন সত্যিকারের উদ্যোক্তা কোনো ব্যবসা গড়ে তোলে না যাতে সে নিজেই তার ভেতরে বন্দী হয়ে থাকে। সে এমন একটি সত্তা তৈরি করে যা তার অনুপস্থিতিতেও কাজ করতে পারে এবং টিকে থাকতে পারে। এই সাধারণ ধারণাটাই পার্থক্য তৈরি করে। যার কাছে শুধু একটি কাজ আছে আর যার কাছে সত্যিকারের স্বাধীনতা আছে। অনেক মানুষ তাদের ব্যবসা শুরু করে আবেগ থেকে, স্বপ্ন থেকে, স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা থেকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে তারা আগের চেয়ে বেশি কাজ করছে আর আগের চেয়ে কম সময় পাচ্ছে। যে ব্যবসাটা তাদের মুক্ত করার কথা ছিল, নীরবে সেটাই এক নতুন শিকলে পরিণত হয়। এই কঠিন সত্যটা অনেকেই এড়িয়ে যায়। শুধু শখ বা আবেগ যথেষ্ট নয়, শুধু প্রতিভা দিয়ে কোনো কোম্পানি গড়া যায় না। তুমি তোমার কাজে খুব ভালো, এর মানে এই নয় যে তুমি একটি সফল ব্যবসা গড়ছ। বরং অনেক সময় এর মানে দাঁড়ায় তুমি শুধু আরেকটা ক্লান্তিকর চাকরি তৈরি করছো, ভিন্ন নামে। সমস্যা ইচ্ছার ঘাটতিতে নয়, বুদ্ধির অভাবেও নয়, পরিশ্রমের অভাবেও নয়। সমস্যা হলো ব্যবসা সম্পর্কে ভুল ধারণা। এই বইয়ের পাতায় পাতায় এমন বাস্তব গল্প আছে যা প্রতিদিনই ঘটে। একজন দক্ষ বেকার শেষ পর্যন্ত নিজের বেকারির দাসে পরিণত হয়। একজন প্রতিভাবান ডিজাইনার ক্লায়েন্ট, বিল আর চাপের মধ্যে ডুবে যায়। একজন উদ্যোক্তা মানুষকে সেবা দিতে শুরু করে, শেষে উদ্বেগ, সংখ্যা আর মানসিক চাপে হারিয়ে যায়। তারা সবাই তাদের কাজকে ভালোবাসত, কিন্তু তারা কোনো সিস্টেম তৈরি করেনি। তারা তৈরি করেছিল নিজেদের ওপর সম্পূর্ণ নির্ভরতা। আর যখন তারা অনুপস্থিত হয়, সব কিছু থেমে যায়। এই সত্যটা শুরুতে ধাক্কা দিতে পারে। লক্ষ্য হল অপ্রয়োজনীয় হওয়া নয়, বরং বিকল্পযোগ্য হওয়া। তুমি অপ্রয়োজনীয় বলে নয়, বরং তোমার আসল ভূমিকা দৈনন্দিন কাজের ঊর্ধ্বে। তুমি ব্যবসা নও, তুমি তার নির্মাতা। তুমি সেই মস্তিষ্ক যে দূরদৃষ্টি দেখে, হাত নয় যে প্রতিদিন একই কাজ বারবার করে যায়। আসল ব্যবসা সেটা যা একটি পরিষ্কার সিস্টেমে চলে, যেখানে একটি টিম নিজের দায়িত্ব বোঝে এবং মালিক অনুপস্থিত থাকলেও ভেঙে পড়ে না। এখান থেকেই তুমি নতুন করে বুঝতে শুরু করবে সাফল্যের মানে কি, স্বাধীনতার মানে কি এবং ব্যবসার প্রকৃত অর্থ কী। তুমি বুঝবে কেন মহান উদ্যোক্তারা প্রথমে সিস্টেম তৈরি করেন, তারপর পণ্য, আর কেন তাদের প্রকৃত সম্পদ ছিল দৃষ্টিভঙ্গি, দিনভর ব্যস্ত থাকা নয়। যদি তুমি স্বাধীনতার খোঁজে ব্যবসা শুরু করে থাকো, এই বইটি তোমার জন্য। আর যদি কখনো মনে হয়ে থাকে তোমার ব্যবসা আশীর্বাদ না হয়ে বোঝা হয়ে গেছে, তাহলে জেনে রাখো তুমি একা নও। আর সমাধান আরও বেশি খাটুনি নয়, বরং ভিন্নভাবে বোঝা। শুরু করার আগেই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর নোটিফিকেশন বেল চালু রাখুন। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার শক্তি। অধ্যায় 1, ছোট ব্যবসা ব্যর্থ হওয়ার আসল কারণ। সংখ্যা কখনো মিথ্যে বলে না, যদিও তা শুনতে কঠিন হয়। 70% বেশি ছোট ব্যবসা প্রথম 5 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। আর যারা টিকে থাকে তাদের মধ্যেও খুব অল্প সংখ্যক বাস্তব স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিতে পৌঁছতে পারে। বাকিরা পড়ে থাকে এক স্থায়ী বেঁচে থাকার লড়াইয়ে। তাদের মালিকরা যে কোনো কর্মচারীর চেয়ে বেশি কাজ করে, কম আয় করে আর মনে করে তারা এক অনন্ত চক্রে আটকে গেছে। এগুলো ভয় দেখানোর জন্য বানানো সংখ্যা নয়, এটাই বাস্তবতা। এটা ঘটে সব দেশে, সব খাতে, হোক সেটা একটি পাড়ার ছোট বেকারি, একটি সফটওয়্যার কোম্পানি অথবা একটি চিকিৎসা কেন্দ্র। ফলাফল প্রায় একই,
কারণ ভুলটাও একই। বেশিরভাগ মানুষ কিভাবে কোনো কাজ করতে হয় আর কিভাবে একটি সফল ব্যবসা গড়তে হয় এই দুইয়ের পার্থক্য বোঝে না। এখান থেকেই শুরু হয় উদ্যোক্তার মিথ। গল্পটা সাধারণত এমন: একজন প্রতিভাবান মানুষ যে একটি নির্দিষ্ট দক্ষতায় খুব পারদর্শী, একজন দক্ষ কাঠমিস্ত্রি, একজন প্রতিভাবান প্রোগ্রামার, একজন সৃজনশীল হেয়ার স্টাইলিস্ট অথবা একজন নিখুঁত হিসাবরক্ষক। বছরের পর বছর অন্যের অধীনে কাজ করার পর সে নিজেকে বলে, আমি কেন অন্যের স্বপ্ন বানাবো, আমি তো আমার স্বপ্ন বানাতে পারি। সাহস নিয়ে আর একটু সরল বিশ্বাস নিয়ে সে নিজের ব্যবসা শুরু করে। প্রেরণা থাকে শক্ত, স্বাধীনতা, নিজের সিদ্ধান্ত, ভালো আয়, সময় নিজের মতো করে কাটানো। শুরুর দিনগুলো স্বপ্নের মতো লাগে। প্রথম কাস্টমার, প্রথম বিক্রি, গর্বের অনুভূতি। প্রতিটি ছোট সাফল্য মনে করিয়ে দেয় সিদ্ধান্তটা ঠিক ছিল। শারীরিক ক্লান্তি থাকলেও উৎসাহ সব ঢেকে দেয়, কিন্তু এই স্বপ্নেরও একটি গোপন মেয়াদ থাকে। খুব দ্রুতই সে বুঝতে পারে ব্যবসা চালানো মানে শুধু নিজের কাজটা করা নয়, নিজের নামে করা। নতুন নতুন সমস্যা আসে, সরবরাহকারী আগাম টাকা চায়, কাস্টমার ছাড় চায়, আইনি কাগজপত্র জমে যায়, কর সংক্রান্ত জটিলতা, আর এমন সিদ্ধান্ত যার কথা সে কখনো ভাবেইনি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যে কাজটা সে সবচেয়ে ভালোবাসত তার জন্য সময় ধীরে ধীরে কমে যেতে থাকে। কাঠমিস্ত্রি আর আসবাব বানায় না, সে এখন দরদাম, হিসাব আর বকেয়া বিল নিয়ে ব্যস্ত। প্রোগ্রামার কোড লেখে না, সে মিটিং আর কন্ট্রাক্টে ডুবে থাকে। হেয়ার স্টাইলিস্ট সৃষ্টিশীলতা হারায়, সে এখন শিডিউল আর স্টাফ সামলায়। আর হিসাবরক্ষক যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, সে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বন্দী। এখানেই ফ্রিল্যান্স কাজ একটি ফাঁদে পরিণত হয়, কারণ যা তৈরি হয়েছে তা আসলে ব্যবসা নয়, এটা ছদ্মবেশী একটি চাকরি, যেখানে সে একই সঙ্গে ম্যানেজার ও কর্মচারী, কিন্তু কোনো নির্দিষ্ট বেতন নেই, কোনো সুরক্ষা নেই। আয় আসে শুধু প্রতিটি বিক্রির সঙ্গে, প্রতিটি ব্যক্তিগত পরিশ্রমের বিনিময়ে। স্বাধীনতার বদলে আসে দুশ্চিন্তা, স্বনির্ভরতার বদলে বাড়ে দায়িত্ব। শেষ পর্যন্ত ব্যবসার মালিক না হয়ে মানুষটা তার বন্দী হয়ে যায়। এই দৃশ্য বারবার ঘটে। একটি রেস্টুরেন্ট ভিড় করে থাকে কারণ মালিক নিজে ভালো রান্না করে, কিন্তু সে একদিন না থাকলেই মান নেমে যায়। কাস্টমার অভিযোগ করে, তখন সে বুঝতে পারে ব্যবসাটা তাকে ঘিরেই দাঁড়িয়ে। সে বিশ্রাম নিতে পারে না, দায়িত্ব দিতে পারে না, একদিনের জন্যও থামতে পারে না। এই কারাগারের কোনো শিকল নেই, কিন্তু এটা বাস্তব। আইনজীবী, কনসালটেন্ট, ডাক্তার সবাই এই ভুল করে। তারা কর্মচারী থাকার সময়ের চেয়ে আরও বেশি কাজ করে, কম ঘুমায় আর বেশি চিন্তা করে। তারা ব্যবসা বানায়নি, তারা বিভিন্ন নামে কাজের ফাঁদ বানিয়েছে। এখানেই আসে ছোট ব্যবসা ব্যর্থ হওয়ার আসল কারণ। এটা পরিশ্রমের অভাবে নয়, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে। এটা শখের অভাবে নয়, কারণ তারা প্রচণ্ড আগ্রহ নিয়ে শুরু করে। ব্যর্থতার কারণ আরও গভীর। কারণ হলো দক্ষ কর্মী হওয়া আর সত্যিকারের উদ্যোক্তা হওয়ার মধ্যে পার্থক্য না বোঝা। বেশিরভাগ মানুষ ব্যবসা শুরু করে কারণ তারা একটি কাজে ভালো, কিন্তু তারা ব্যবস্থাপনা, দূরদর্শিতা এবং সিস্টেম তৈরির দক্ষতা গড়ে তোলে না। সময় গড়ালে শখ ক্লান্তিতে বদলায়, উৎসাহ হতাশায়, আর স্বপ্ন বোঝায়। কর্মচারী থেকে ব্যবসার মালিক হওয়া শুরুতে এগিয়ে যাওয়ার মতোই মনে হয়, কিন্তু ধীরে ধীরে এটা এক অদৃশ্য শিকলে পরিণত হয়। আগে তুমি জানতে কখন কাজ শুরু, কখন শেষ। এখন কাজের শেষ নেই,
মাথার ভেতর শান্তি নেই, আয় অনিশ্চিত। কঠিন সত্য হলো, যত বেশি কাজ করো তত বেশি বন্দী হও। শেষ পর্যন্ত অনেকে হাল ছেড়ে দেয়, প্রতিভার অভাবে নয়, বরং এমন একটি ব্যবসার ভার বহন করতে না পেরে, যা শুধু তাদের ওপর দাঁড়িয়ে। আসল ব্যর্থতার কারণ বাজার নয়, প্রতিযোগিতা নয়, অর্থনৈতিক পরিস্থিতিও নয়, বরং শুরুতেই ভুল মানসিকতা। এই ভুল বিশ্বাস, আমার কাজটা ভালো জানলেই চলবে, এই ধারণা না ভাঙলে এই চক্র চলতেই থাকবে। শুরুর উত্তেজনা, বাড়তে থাকা চাপ, ক্লান্তি, হতাশা, অবশেষে ব্যর্থতা বা সরে যাওয়া। এখান থেকেই শুরু হয় নতুন করে ভাবার প্রয়োজন, এমন একটি বোঝাপড়া যা পরবর্তী সব কিছু বদলে দেবে। অধ্যায় ২, লিসার গল্প, দক্ষতা থেকে ব্যবসায়িক বিশৃঙ্খলা। সংগ্রামটা আসলে বাজারের সঙ্গে নয়, প্রতিযোগীদের সঙ্গেও নয়, সংগ্রামটা নিজের ভেতরের মানুষের সঙ্গে। কারণ প্রত্যেক মানুষের ভেতরেই বাস করে তিনটি চরিত্র: একজন টেকনিশিয়ান, একজন ম্যানেজার আর একজন উদ্যোক্তা। এই তিনজনের প্রত্যেকেরই আছে আলাদা কণ্ঠস্বর, আলাদা চিন্তাভাবনা, আলাদা অধিকার। আর যখন এদের একজন অন্যদের ছাপিয়ে যায়, তখন ভারসাম্য নষ্ট হয়। আর সেখান থেকেই শুরু হয় হতাশা অথবা ব্যর্থতার পথ। এই তিনটি ভূমিতাকে বোঝা অন্ধকার ঘরে হঠাৎ আলো জ্বালানোর মতো। হঠাৎ করেই সব বিশৃঙ্খলা পরিষ্কার হয়ে যায়, সব ভুল যুক্তিসঙ্গত মনে হতে শুরু করে। সাধারণত সবার আগে যে চরিত্রটি সামনে আসে, সে হলো টেকনিশিয়ান। টেকনিশিয়ান জানে কাজটা কিভাবে করতে হয়। সে সেই বেকার যে নিখুঁতভাবে রুটি বানায়। সে সেই ডিজাইনার যে অসাধারণ লোগো তৈরি করে। সে সেই ডাক্তার যে রোগী সারায়। আমাদের ভেতরের সেই অংশ যে কাজটা করতে ভালোবাসে আর নিখুঁতভাবে শেষ করতে পারলে তৃপ্তি পায়। টেকনিশিয়ান বর্তমানেই বাস করে। সে ফোকাস করে আজকের কাজটায়, আজকের মানের ওপর। তার চিন্তা খুব সহজ: আমি যদি আমার কাজটা ভালো করি, তাহলেই ব্যবসা সফল হবে। কিন্তু সমস্যা হলো, টেকনিশিয়ান ব্যবসা বোঝে না। সে সম্প্রসারণ নিয়ে ভাবে না, দূরদৃষ্টি নিয়ে ভাবে না, সিস্টেম তৈরির কথা তার মাথায় আসে না। সে শুধু বাস্তবায়ন নিয়েই ব্যস্ত। শুরুর দিকে এই মানসিকতা কাজে আসে, কারণ এতে সুনাম তৈরি হয়, গ্রাহকের বিশ্বাস পাওয়া যায়। কিন্তু যখন টেকনিশিয়ান পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়, তখন ব্যবসা হয়ে যায় মালিকের হাতের এক্সটেনশন। সে দায়িত্ব দিতে চায় না। সে বিশ্বাস করে, এটা আমি ছাড়া কেউ ঠিকভাবে করতে পারবে না। সে বলে, আমি নিজেই করে ফেলি, এতে দ্রুত হবে। এভাবেই পুরো ব্যবসা দাঁড়িয়ে যায় একজন মানুষের ওপর। টেকনিশিয়ান গুণগত মান ধরে রাখতে পারে, কিন্তু প্রকৃত প্রবৃদ্ধি খুবই কমই আনতে পারে। এরপর আসে দ্বিতীয় চরিত্র, ম্যানেজার। ম্যানেজার হলো সেই ব্যক্তি যে উছায়, পরিকল্পনা করে, নিয়ম বানায়, সংখ্যা দেখে। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পণ্য নয়, সিস্টেম। কত টাকা ঢুকলো, কত বেরোলো, কে কি করছে, কখন করছে। ম্যানেজার অতীতে বাস করে। সে অভিজ্ঞতার ওপর ভরসা করে। সে নিরাপত্তা আর স্থিতিশীলতা চায়। যখন বিশৃঙ্খলা অসহ্য হয়ে ওঠে, তখনই ম্যানেজারের কণ্ঠস্বর শোনা যায়। সে নিয়ম চাপায়, রিপোর্ট চায়, নজরদারি বাড়ায়। ম্যানেজার শৃঙ্খলা আনে, কিন্তু সে যদি পুরো নিয়ন্ত্রণ নেয়, তাহলে সৃজনশীলতার দম বন্ধ হয়ে যায়। সে পরিবর্তনকে ভয় পায়, ঝুঁকি এড়িয়ে চলে, উন্নতির বিনিময়ে হলেও স্থিতাবস্থা বেছে নেয়। যে ব্যবসায় শুধু ম্যানেজার রাজত্ব করে, তা গুছানো হয় কিন্তু প্রাণহীন, নিরাপদ হয় কিন্তু স্থবির। তৃতীয় চরিত্রটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, উদ্যোক্তা। উদ্যোক্তা ভবিষ্যৎ দেখে। সে অতীতে থাকে না, বর্তমানেও আটকে থাকে না, সে তাকিয়ে থাকে দিগন্তের দিকে। সে সব সময় প্রশ্ন করে, পরের ধাপ কি? আমরা কিভাবে বড় হব?
আমরা কিভাবে আলাদা কিছু বানাবো। উদ্যোক্তাই দেয় দৃষ্টি, উদ্ভাবন, সাহস। তার ছাড়া কোনো ব্যবসার জন্মই হয় না। কিন্তু উদ্যোক্তাই যদি একা রাজত্ব করে, তাহলে ব্যবসা হয়ে যায় বাস্তবায়ন ছাড়া আইডিয়ার পাহাড়। অনেক কিছু শুরু হয়, কিছুই শেষ হয় না। দিক বদলায় বারবার, টিম বিভ্রান্ত হয়ে পড়ে। আসল সমস্যা এই তিনটি চরিত্রের অস্তিত্ব নয়। সমস্যা হলো এদের মধ্যে ভারসাম্যের অভাব। বেশিরভাগ ছোট ব্যবসা ব্যর্থ হয় কারণ টেকনিশিয়ান পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়। এটা স্বাভাবিক, কারণ অধিকাংশ উদ্যোক্তা শুরু করে নিজেদের দক্ষতা থেকেই। কিন্তু যে দক্ষতা শুরুতে শক্তি ছিল, সেটাই পরে খাঁচা হয়ে বেড়ায়। ব্যবসা তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে, ফলে বাড়তে পারে না, টিকেও থাকতে পারে না। যখন শুধু ম্যানেজার নিয়ন্ত্রণ নেয়, ব্যবসা স্থিতিশীল হয় কিন্তু উদ্ভাবন হারায়। আর যখন শুধু উদ্যোক্তা নিয়ন্ত্রণ নেয়, উৎসাহ আর বিশৃঙ্খলা একসঙ্গে চলে। সাধারণ সত্যটা হলো, প্রতিটি ব্যবসার দরকার তিনজনকেই: টেকনিশিয়ানের মান, ম্যানেজারের গোছানো ভাব আর উদ্যোক্তার দৃষ্টি। সবচেয়ে কঠিন কাজ হল নিজের ভেতরের উদ্যোক্তাকে জায়গা দেওয়া, কারণ দৈনন্দিন ব্যস্ততা ভবিষ্যৎ ভাবার সময় কেড়ে নেয় আর দূরদৃষ্টি বিলাসিতা মনে হয়। কিন্তু ঠিক এখানেই তৈরি হয় ফাঁদ। আমরা বর্তমান নিয়ে এত ব্যস্ত থাকি যে ভবিষ্যৎ বানানোই হয় না, আর ভবিষ্যৎ না থাকলে ব্যবসা ধীরে ধীরে পুড়ে যায়। এই ভূমিকাগুলো বোঝা মানে নিজের সঙ্গে সৎ হওয়া, নিজেকে প্রশ্ন করা, আমার ভেতরে কে রাজত্ব করছে? আমি কি দারুণ টেকনিশিয়ান কিন্তু দুর্বল ম্যানেজার, নাকি গুছানো ম্যানেজার কিন্তু দৃষ্টিহীন, নাকি অনেক শুরু করি কিন্তু শেষ করি না? এই সচেতনতাই একটি ভারসাম্যপূর্ণ ব্যবসা তৈরির প্রথম ধাপ। এমন একটি ব্যবসা যা একজন মানুষের ওপর নয়, একটি সিস্টেমের ওপর দাঁড়িয়ে। এখান থেকেই শুরু হয় পরবর্তী ধাপ, ফ্রিল্যান্স কাজ থেকে একটি সত্যিকারের ব্যবসায় রূপান্তর। যত বেশি তুমি প্রতিদিনের কাজে নিজের নিয়ন্ত্রণ বাড়াও, ততটাই কমে যায় তোমার বিস্তারের ক্ষমতা। যত বেশি দায়িত্ব তুমি একা নিজের কাছে আটকে রাখো, ততটাই সংকুচিত হয় পুরো প্রকল্পের সম্ভাবনা। ডেলিগেশন মানে নিয়ন্ত্রণ হারানো নয়, বরং এটি হলো নিয়ন্ত্রণের আরও উচ্চতর রূপ চর্চা করা। এমন এক নিয়ন্ত্রণ যা ছোটোখাটো কাজ নয়, দিক নির্দেশনায় মন দেয়, যা নিজে কাজ করা নয়, সিস্টেম তৈরি করে। নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া মানে সরে যাওয়া নয়, এর মানে বিশ্বাস করা। বিশ্বাস করা সেই সিস্টেমের ওপর যেটা তুমি নিজেই ডিজাইন করেছো। বিশ্বাস করা যে এই সিস্টেম অন্যরাও চালাতে পারবে। এর মানে এটাও মেনে নেওয়া তোমার আসল ভূমিকা আর করা নয়। তোমার ভূমিকা এখন নির্দেশ দেওয়া, শেখানো আর বুদ্ধিমত্তার সঙ্গে পর্যবেক্ষণ করা। তোমার শক্তি খরচ হওয়া উচিত মানচিত্র আঁকতে, প্রতিটা গাড়ি নিজে চালাতে নয়। অনেক উদ্যোক্তা ব্যর্থ হয় কারণ তারা অপরিহার্য হতে চায়। তারা ভাবে, আমি একমাত্র মানুষ যে সব জানে। কিন্তু তারা বুঝতে পারে না, এই তথাকথিত বীরত্বের ভূমিকা আসলে তাদের বন্দী করে ফেলে। আসল শক্তি এই নয় যে তুমি অপরিহার্য হও। আসল শক্তি হলো তুমি বদলযোগ্য হও। যদি তোমার ব্যবসা তোমাকে ছাড়াও চলতে পারে, তাহলে তুমি জিতেছ। আর যদি তোমার অনুপস্থিতিতে সব ভেঙে পড়ে, তাহলে সেটা ব্যবসা নয়, ওটা ছদ্মবেশী নির্ভরশীলতা। ডেলিগেশন সাহস চায়, কারণ এর মানে স্বীকার করা অন্যরা ভুল করতে পারে। হ্যাঁ, তারা ভুল করবে, যেমন একসময় তুমি নিজেও করেছিলে। ভুল শেখারই অংশ। আসল পার্থক্য ভুল হওয়ায় নয়, বরং তুমি সেটাকে কিভাবে দেখছো সেটার মধ্যেই।
যদি প্রতিটি ভুলকে ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা ভাবো, তাহলে তুমি এক কদমও এগোবে না। কিন্তু যদি প্রতিটি ভুলকে দেখো প্রক্রিয়া উন্নত করার সুযোগ হিসেবে, প্রশিক্ষণ ভালো করার সুযোগ হিসেবে, সিস্টেম শক্ত করার সুযোগ হিসেবে, তাহলে প্রতিটি হোঁচট তোমাকে আরও এক ধাপ ওপরে তুলবে। যে উদ্যোক্তা ভালোভাবে ডেলিগেশন করতে জানে, সে নিজের কপি খোঁজে না, সে খোঁজে এমন মানুষ যারা দায়িত্বশীল, শিখতে আগ্রহী এবং সময়ের সাথে তার থেকেও ভালো হতে পারে। এখানেই আসে স্মার্ট হায়ারিংয়ের গুরুত্ব। টিম তৈরি মানে শুধু শূন্যপদ দ্রুত পূরণ করা নয়, এর মানে এমন মানুষ বেছে নেওয়া যারা ব্যবসার দৃষ্টিভঙ্গির সাথে মানানসই। স্কিল শেখানো যায়, কিন্তু মূল্যবোধ বদলানো কঠিন। তাই কোনো চাকরি বিজ্ঞাপন দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করো, আমি কেমন মানুষ চাই? কোন মূল্যবোধ তার কাজকে পরিচালনা করবে? তার উপস্থিতি গ্রাহকের অভিজ্ঞতায় কী প্রভাব ফেলবে? তাড়াহুড়ো করে নিয়োগ ব্যবসাকে ডুবিয়ে দিতে পারে। ভেবেচিন্তে করা নিয়োগ ব্যবসার গতি বাড়ায়। তোমার টিমে যুক্ত হওয়া প্রতিটি মানুষ শুধু কর্মী নয়, সে ভবিষ্যতের এক গুচ্ছ সিদ্ধান্ত, ভাবনা আর আচরণ নিয়ে আসে। সঠিক নির্বাচন ও প্রশিক্ষণে বিনিয়োগ দীর্ঘমেয়াদে সবচেয়ে লাভজনক বিনিয়োগ। সঠিক মানুষ হলে প্রতিটি সদস্য হয়ে ওঠে তোমার ভিশনের বহু গুণ বৃদ্ধি। ভুল মানুষ হলে সে নীরব এক বাধা। ডেলিগেশন সফল করতে হলে ভূমিকা স্পষ্টভাবে নির্ধারণ করতেই হবে। অনেক প্রশাসনিক সমস্যা তৈরি হয় কারণ কর্মীরা জানে না তাদের কাছে ঠিক কী প্রত্যাশা করা হচ্ছে। ফলে তারা আন্দাজে কাজ করে, আগুন নেভাতে নেভাতে অবশেষে ক্লান্ত হয়ে পড়ে। স্পষ্ট ভূমিকা মানে স্থিরতা নয়, এর মানে হলো প্রতিটি মানুষ জানে তার দায়িত্বের সীমা কোথায়, তার কাজ কিভাবে মাপা হবে এবং সে নিজেকে কিভাবে মূল্যায়ন করবে। এই স্পষ্টতা টিমকে দেয় আত্মবিশ্বাস ও স্বাধীনতা। কিন্তু টিম গঠন সম্পূর্ণ হয় না সত্যিকারের নেতৃত্ব ছাড়া। এখানেই ম্যানেজার আর লিডারের পার্থক্য। ম্যানেজার ক্ষমতা চাপিয়ে দেয়, নজরদারি করে, আজ্ঞাবহতা চায়। লিডার অনুপ্রাণিত করে, দিক দেখায়, নিজে উদাহরণ হয়ে ওঠে। ম্যানেজার ভয়ের ওপর ভর করে, লিডার ভর করে বিশ্বাসের ওপর। যে প্রকল্পগুলো সত্যিকারের সফল হয় সেগুলো স্বৈরাচারীরা চালায় না, সেগুলো চালায় এমন লিডাররা যারা আরও লিডার তৈরি করে। লিডারের কাছে সব উত্তর থাকে না, কিন্তু সে এমন পরিবেশ তৈরি করে যেখানে টিম নিজেই উত্তর খুঁজে পায়। শক্ত সংস্কৃতি চিৎকার করে তৈরি হয় না, এটা তৈরি হয় অর্থ দিয়ে। যখন প্রতিটি মানুষ বোঝে তার কাজ বড় লক্ষ্যটিতে কিভাবে অবদান রাখছে, তখন কাজ শুধু চাকরি থাকে না, তা হয়ে ওঠে একটি মিশন। এই কারণেই আমরা দেখি বড় বড় প্রতিষ্ঠান অনেক শাখা থাকা সত্ত্বেও একই আত্মা ধরে রাখতে পারে, কারণ তাদের বসরা কঠোর নয়, বরং তাদের লিডাররা ভিশন পৌঁছে দিয়েছে এবং স্বাধীনভাবে ভাবতে পারে এমন টিম গড়েছে। ডেলিগেশন সহজ হয় যখন তুমি সিস্টেমের ওপর বিশ্বাস রাখো। কর্মীকে বলো না আমার মতো করে করো, বরং দাও পরিষ্কার ধাপ, আর আগে বোঝাও কেন এটা করা হচ্ছে। নিয়ম ভুলে যেতে পারে, কিন্তু নীতিমালা গেঁথে যায়। যখন টিম কেন বোঝে, তখন তারা অপ্রত্যাশিত পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অনেকে ভাবে ডেলিগেশন ব্যয়বহুল। হ্যাঁ, এর একটা খরচ আছে, কিন্তু ডেলিগেশন না করার খরচ তার থেকেও বেশি। যে সময় তুমি এমন কাজে নষ্ট করছো যা অন্য কেউ করতে পারত, সেই সময় চুরি হচ্ছে কৌশলী চিন্তা, উদ্ভাবন আর নতুন আয়ের উৎস তৈরির কাছ থেকে। ডেলিগেশন খরচ নয়, এটা বিনিয়োগ।
ডেলিগেশন, স্মার্ট হায়ারিং আর ভিশন ভিত্তিক নেতৃত্ব, এই তিনটি একসাথে একটি অবিচ্ছেদ্য ত্রিভুজ। নেতৃত্ব ছাড়া ডেলিগেশন করলে হারাবে, ডেলিগেশন ছাড়া নেতৃত্ব দিলে আটকে যাবে, ভিশন ছাড়া লোক নিলে ভেঙে পড়বে। সত্যিকারের উদ্যোক্তা এই তিনটিকে এক সিস্টেমে বাঁধে। শেষ কথা হলো, ডেলিগেশন আর টিম গঠনের শক্তি শুধু ব্যবস্থাপনা নয়, এটা এই উপলব্ধি তুমি কোনো একক নায়ক হয়ে ব্যবসা বানাচ্ছ না, তুমি এমন এক সিস্টেম বানাচ্ছ যা অনেক মাথা, হাত আর হৃদয়ের মাধ্যমে বেড়ে ওঠে। সাফল্য মানে সব বোঝা নিজে বহন করা নয়, সাফল্য মানে এমন টিম তৈরি করা যা তোমার অনুপস্থিতিতেও চলতে পারে। এখানেই ব্যবসা বোঝা থেকে স্বাধীনতায় রূপ নেয়, শোষণ থেকে উত্তরাধিকার হয়ে ওঠে, আর তুমি রুটিনে ডুবে থাকা অপারেটর থেকে একজন প্রকৌশলী হয়ে ওঠো, যে জীবন্ত এক যন্ত্র ডিজাইন করেছে যা নিজেই চলে। এখানেই সাধারণ ব্যবসা আর অসাধারণ ব্যবসার পার্থক্য, এখানেই ক্লান্ত মালিক আর সত্যিকারের উদ্যোক্তার পার্থক্য। যে ব্যবসা পরিচালিত হয় এমন এক উদ্যোক্তার দ্বারা যিনি নিজেই ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছেন, যার দৃষ্টি অস্পষ্ট, যার প্রেরণা প্রায় নিভে এসেছে, সে ব্যবসা কখনোই অন্যদের একটি বড় দিগন্তের দিকে নিয়ে যেতে পারে না। এই কারণেই ব্যক্তিগত অঙ্গীকার কখনোই কাজের অঙ্গীকার থেকে আলাদা নয়। যেদিন তুমি নিজেকে মানুষ হিসাবে বড় করার সিদ্ধান্ত নাও, সেদিন থেকেই তোমার ব্যবসাও তোমার সঙ্গে বড় হতে শুরু করে। যখন তুমি শেখার সিদ্ধান্ত নাও, ঝুঁকি নেওয়ার সাহস করো, দায়িত্ব ভাগ করে দাও, বিশ্বাস করতে শেখো, ঠিক তখনই তোমার কোম্পানিও সেই পরিবর্তনের প্রতিচ্ছবি হয়ে ওঠে। একটি কোম্পানি মূলত তার মালিকের মানসিকতারই আয়না। তোমার পরবর্তী ধাপ হলো, যা প্রয়োজন বলে তুমি মনে করো তার থেকেও বেশি কিছু ছেড়ে দেওয়ার সাহস করা। তুমি যা গড়ে তুলেছ তার ওপর বিশ্বাস রাখা, তুমি যে টিম তৈরি করেছ তাদের উপর আস্থা রাখা, প্রতিদিনের ছোটোখাটো অপারেশন থেকে এক ধাপ পেছনে সরে এসে নিরপেক্ষভাবে দেখা কি কাজ করছে আর কি কাজ করছে না, প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্ত নেওয়া। এটা মনে রেখে যে তোমার কাজ সবাইকে খুশি করা নয়, তোমার কাজ হলো ব্যবসার স্বাস্থ্যকর এবং টেকসই বৃদ্ধি নিশ্চিত করা। এই ধাপ সবসময় আরামদায়ক হবে না, কিন্তু অস্বস্তি এখানে খারাপ কিছু নয়, বরং এই অস্বস্তি ইঙ্গিত দেয় যে তুমি নতুন কিছুর দিকে এগোচ্ছ। নিজের প্রতি অঙ্গীকার মানে নিজের দৃষ্টিভঙ্গির আগুনটাকে জ্বালিয়ে রাখা। এমন দিন আসবে যখন সব কিছু একঘেয়ে লাগবে, যখন শুরুর সেই উত্তেজনা ধীরে ধীরে মিলিয়ে যাবে। ঠিক সেই সময়েই তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে নিজেকে মনে করিয়ে দেওয়ার কেন তুমি শুরু করেছিলে, কোন স্বাধীনতার খোঁজে তুমি নেমেছিলে, আর কী প্রভাব তুমি পৃথিবীতে রেখে যেতে চাও। দৃষ্টিভঙ্গি ধরে রাখা কোনো বিলাসিতা নয়, এটাই সেই জ্বালানি যা কঠিন সময়েও ইঞ্জিন চালু রাখে। তোমার পরবর্তী ধাপ শুধু কৌশল বাস্তবায়ন নয়, এটা হলো একটি নতুন পরিচয় গড়ে তোলা। নিজেকে আর এমন একজন মানুষ হিসাবে দেখো না যে প্রতিদিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছে। নিজেকে দেখো ভবিষ্যতের নির্মাতা হিসাবে, সিস্টেমের স্রষ্টা হিসাবে, একজন সত্যিকারের উদ্যোক্তা হিসাবে। এই পরিচয় এক রাতেই তৈরি হয় না, কিন্তু এর শুরু হয় একটি সিদ্ধান্ত দিয়ে, নিজের সক্ষমতায় বিশ্বাস করার সিদ্ধান্ত এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত। আজ তুমি যে অঙ্গীকার করছো সেটাই হতে পারে সেই মোড় ঘোরানো মুহূর্ত, যেখান থেকে তুমি হয় অন্তহীন পরিশ্রমের চক্রে আটকে থাকবে, নয়তো স্বাধীনতা এবং অর্থপূর্ণ জীবনের দিকে খুলে যাবে দরজা। শেষ কথা, দৃঢ় এবং ধারাবাহিক সিদ্ধান্তের শক্তিকে কখনোই ছোট করে দেখো না। প্রতিটি সফল উদ্যোক্তা এই একই জায়গা থেকে শুরু করেছে,
তারাও সন্দেহে ভুগেছে, ভয় পেয়েছে, কিন্তু তবুও পরবর্তী ধাপটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটাই তোমার জন্য শেষ আহ্বান। ভাবনার জগতে আটকে থেকো না। এই ধারণাগুলোকে শুধু সুন্দর চিন্তা হয়ে থাকতে দিও না, এগুলোকে রূপ দাও বাস্তব কাজে, যা তোমার বাস্তবতাকে বদলে দেবে। তোমার কাজে অঙ্গীকার করো, নিজের প্রতি অঙ্গীকার করো, আর হাঁটা শুরু করো একজন সত্যিকারের উদ্যোক্তার পথে। কারণ যারা এমন কোম্পানি গড়ে তোলে যা তাদের ছাড়াও চলে, আর যারা উদ্যোক্তার মিথের ভেতরেই আটকে থাকে, এই দুয়ের মধ্যে পার্থক্য একটাই: দৃষ্টিভঙ্গি, শৃঙ্খলা এবং অটল অঙ্গীকার নিয়ে কাজ করার সিদ্ধান্ত।